এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগ হলো মেঘালয়। অবশ্যই মেঘালয় যাওয়ার আগে আমাদের একটা দিন স্টে করে নিতে হয়েছিল কামাখ্যাতে। আর কামাখ্যাতে আসবো, মায়ের দর্শন করব না, সেটা কি করে সম্ভব হয়? অবশ্যই মায়ের দর্শন করে বিকালটা কাটিয়ে নিয়েছিলাম ক্রুজে। মেঘালয় ভ্রমণের প্রত্যেকটি পর্ব আসতে থাকবে তোমাদের জন্য, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেঘালয়ের পর্বগুলি ঝটপট দেখে নেওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দাও, যাতে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। প্রচুর ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, আর অবশ্যই থাকবে প্রচুর মুহূর্ত, যেগুলো আমরা ভাগ করে নেব তোমাদের সাথে। আর তোমাদের একটি সাবস্ক্রিপশন আর লাইক আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। আজকের গল্পটা একটু পুরনো। আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি পুরনো একটি গল্প, কিন্তু জানো তো, পুরনো চাল ভাতে বাড়ে। দেখতে দেখতে চলে এসেছে আমাদের বন্দে ভারত। প্রথম ডেস্টিনেশন হলো গুয়াহাটি। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? গুয়াহাটির ভ্লগ তোমাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি, কিন্তু এইবারের প্রথম দিনের ডেস্টিনেশন গুয়াহাটি যাওয়া হলেও আমরা কিন্তু সেখান থেকে চলে যাব অবশ্যই নতুন একটা জায়গা, মেঘালয়। মেঘালয়ের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। 3 রাত 4 দিনের একটা ট্রিপ, আর ভীষণ মজাদার একটা ট্রিপ। থাকবে প্রচুর ইনফরমেশন, তাই ব্লগটা কিন্তু স্কিপ করো না। প্রথম দিনেই আমরা চলে গিয়েছিলাম কামাখ্যা মায়ের দর্শন করতে। অবশ্যই গুয়াহাটিতে আসবো আর মা কামাখ্যার দর্শন করব না, সেটা তো হতে পারে না। তাই আমাদের হোটেলটা ছিল একদম কামাখ্যা মন্দিরের সামনেই, আর এই হোটেলটাতে কিন্তু আমরা আরও একবার স্টে করেছিলাম। সেই ব্লগটাও তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি, আর প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তাই এবারেও আমরা উঠেছিলাম ওম রিজেন্সিতে। আর ওম রিজেন্সি মানেই দারুণ একটি পারফেক্ট হোটেল, যেটা কিনা কামাখ্যা মন্দিরের একদম কাছে, 5 মিনিটের হাঁটা ডিস্টেন্স। মানে হেঁটে মন্দিরে যেতে লাগে মাত্র 5 মিনিট। আর খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ ভালো। আমরা প্রথম দিন পৌঁছেই চলে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম 1টার মধ্যে। তারপরেই 2টো নাগাদ চলে এসেছিলাম কামাখ্যা মন্দিরে। দেখলাম মন্দিরে চলছে কাজ, মানে মন্দিরকে সাজানো হচ্ছে আরো সুন্দর করে। এসে দেখেছিলাম জেনারেল লাইন রয়েছে বেশ ফাঁকা ফাঁকাই, তাই দাঁড়িয়ে পড়েছিলাম জেনারেল লাইনেই। এই দিন কিন্তু আমরা ভিআইপি লাইনের জন্য ওয়েট করিনি। 2টোর সময় আমরা লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। 5টা নাগাদ আমাদের পুজো কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছিল। এখানে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু যদি তোমরা ভিআইপি লাইনে মাধ্যমে পুজো দাও তাহলে 501 টাকা করে জনপ্রতি দিতে হবে পুজো দিয়ে নেওয়ার জন্য। আমরা এরপরে ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম মায়ের। তারপরেই রওনা দিয়েছিলাম ক্রুজের উদ্দেশ্যে। চলো ভাগ করে নিই সেই মুহূর্তগুলো। সন্ধ্যার সময়টা আমরা কাটিয়ে নিয়েছিলাম আলফ্রেজো গ্র্যান্ডের সাথে। ব্রহ্মপুত্র নদীর এ মাথা থেকে ও মাথা ঘুরে দেখতে দেখতে আলফ্রেজো গ্র্যান্ডের সাথে কাটিয়ে নিয়েছিলাম দারুণ একটি মুহূর্ত। আমাদের এখানে পার হেড টিকিট পড়েছিল 1700 টাকা, আর তার সাথে ইনক্লুডেড ছিল ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটাও।
অসাধারণ একটি সন্ধে আমরা কাটিয়েছিলাম অ্যালফ্রেজো গ্র্যান্ডে। এখানে কিন্তু ব্যবস্থা হয়েছিল আঞ্চলিক ভাষার রীতিনাট্যে, আর সেইটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। তার কিছু মুহূর্ত রইল তোমাদের জন্য। চলো ঘুরে দেখে নিই আলফ্রেজোর আশপাশটা। খুব সুন্দর করে কিন্তু ক্রুজটি সাজানো। তোমরা নিচের হলে যদি বসেই ডিনারটা সারতে চাও তাহলে ঠিক আছে, নইলে কিন্তু একদম খোলা আকাশের নিচেও বসে আড্ডা দিয়ে নিতে পারো বন্ধুদের সাথে, আর টুকটাক স্ন্যাক্সও এখানে বসেই খেয়ে নিতে পারো। আমরা এখন উমানন্দ টেম্পেলের আশপাশ থেকে ঘুরে বেড়াচ্ছি। রাতের ব্রহ্মপুত্রের রূপ ছিল অসাধারণ। সেটাকে এক্সপ্লোর করতে করতে আমাদের কিন্তু সময় কেটে যাচ্ছিল খুব ঝটপট করে। এর পরের দিনই আমরা রওনা দিয়েছিলাম মেঘালয়ের উদ্দেশ্যে, আর এই ট্রিপটা আমরা করে নিয়েছিলাম বাপিদার সাথে। বাপিদা কিন্তু খুব কম খরচেই আমাদের মেঘালয় ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছিলেন, আর ব্যবস্থাও ছিল বেশ ভালো। তোমরা যদি বাপিদার সাথে মেঘালয় ট্রিপ কমপ্লিট করতে চাও, তার জন্য কিন্তু অবশ্যই বাপিদার নাম্বারটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। কল করে ওনার সাথে কথা বলে নিতে পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমরা ঘুরতে গিয়েছিলাম সেটাই উপভোগ করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কোনো পেইড প্রমোশন নয়। এরপরে আমরা চলে এসেছিলাম অবশ্যই ডাইনিং এরিয়াতে, কারণ পরের দিন আমাদের বেরিয়ে পড়তে হবে সকাল সকাল, তাই ডিনারটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। প্রায় 3 ঘন্টা আমরা সময় কাটিয়েছি আলফ্রেজোতে, আর ডিনারের কোয়ালিটি আর পরিমাণ সবটাই ছিল বেশ, কারণ বুফে সিস্টেমে তুমি যতটা খাবে ততটাই তুমি নিতে পারবে, কিন্তু ওয়েস্ট করা যাবে না। খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। এখানে কিন্তু প্রায় 10 রকমের আইটেম ছিল, আর তার সাথে ভেজ নন ভেজ 2 রকমের আইটেমই কিন্তু আমাদের মেনুতে অ্যাড করা ছিল। মানে কাউকে খালি মুখে ফিরতে হবে না। আর আগেই বলেছি খাবারের টেস্ট ছিল অসাধারণ। ক্রুজের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল যে আমাদের আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, পরের দিন সকালেই রওনা দিতে হবে মেঘালয়ের উদ্দেশ্যে, তাই অবশ্যই রেস্ট নেওয়া প্রয়োজন। তাই ফিরে পড়েছিলাম নিজেদের হোটেলে একদম ভোরবেলা। এখন বাজে 4টে, আর আমিও উঠে পড়েছি। আর হ্যাঁ, এখানেও কিন্তু আমি তোমাদের বন্ধু রিয়া উপস্থিত ছিলাম না। তোমাদের বন্ধু সঞ্জীবের মুখে আমি যেটাই শুনেছি সেটাই তোমাদের বর্ণনা করছি। ভোর 4টের সময় উঠেই আশপাশে একটু মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল ওম রিজেন্সি। এর ইন ডিটেলস ভিডিও আমাদের কিন্তু চ্যানেলে আগেও আরেকটি রয়েছে, তাও সংক্ষেপে ঘুরে দেখিয়ে দিই আশপাশটা, আর অবশ্যই কিছু টুকটাক প্রয়োজনীয় ইনফো দিয়ে দিই তোমাদেরকে। আবার ওম রেজেন্সিতে থাকার একটি প্লাস পয়েন্ট হলো এইটি কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরের একদমই সামনে, বলতে পারো একদম মন্দির চত্বরে। এইখান থেকে মন্দিরে যেতে সময় লাগবে পায়ে হেঁটে 5 মিনিট। আর দেখতেই পাচ্ছ একদম সামনেই রয়েছে আমাদের জেনারেল টিকিট কাউন্টার। এখান থেকেই কিন্তু সকালবেলায় টিকিট দেওয়া হয় জেনারেল লাইনের জন্য। যারা এখানে শুধুমাত্র মায়ের পুজো দিতে আসেন তাদের জন্য হোম রিজেন্সি একদম কিন্তু পারফেক্ট চয়েস। অবশ্যই নিট অ্যান্ড ক্লিন রুম, তার সাথে তোমরা পকেট ফ্রেন্ডলি বাজেটে পেয়ে যাবে রুমগুলো। তার সাথে খাওয়া দাওয়াটাও বেশ চমৎকার, আর খাওয়া দাওয়া হিসেবে কিন্তু সব থাকবে ভেজিটেরিয়ান ফুড। তাই তোমরা যদি কামাখ্যায় পুজো দিতে আসো মায়ের, তাহলে অবশ্যই কিন্তু এখানে স্টে করতে পারো।
আর এটা কোনো পেড প্রমোশন নয়, অবশ্যই আমরা এখানে থেকেছি, আমাদের ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর ইন ডিটেলস ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেটার লিঙ্ক অবশ্যই তোমাদের জন্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো ওম রিজেন্সির ফুল ব্লগ। সকাল 8টা নাগাদ আমরা রওনা হব মেঘালয়ের উদ্দেশ্যে। তার আগে অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি হিসাবে মায়ের দর্শন করে নেওয়া মাস্ট, এটা আমার মতে। কারণ মায়ের এত কাছে রয়েছি, আর একটু পরেই শুরু করব আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা মেঘালয়। আর তার আগে মায়ের আশীর্বাদটা নেব না, সেটা কি কখনো হতে পারে? তাই গুটি গুটি পায়ে সকালবেলাতেই চলে এসেছি কামাখ্যা মায়ের দর্শন করে নিতে। এখন বাজে প্রায় 6:45, কিন্তু চারপাশে লোকজনের উত্তেজনা বা লোকজনের আনাগোনা দেখে মনে হচ্ছে বাজে হয়তো 9:30-10টা। কারণ যারা জেনারেল লাইনে পুজো দেয় তারা কিন্তু অনেক ভোরবেলা থেকেই এখানে চলে আসে লাইন দিতে। আর যারা কিনা অবশ্যই ভিআইপি লাইনে পুজো দেয় তাদেরকেও কিন্তু সকালবেলা এসে লাইন দিয়ে ভিআইপি টিকিটটা কেটে নিতে হয়। তাই সকাল সকাল মন্দির চত্বর হয়ে রয়েছে সরগরম। চারপাশের দোকানগুলো কিন্তু মোটামুটি খুলে গেছে। তোমরা অবশ্যই এখান থেকে ডালা নিয়ে নিতে পারো, আর নিজেদের জুতোটা এখানেই কিন্তু তোমরা জমা রেখে যেতে পারো, তার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। আমি এসে দাঁড়িয়েছি কামাখ্যা মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এখান থেকেই মাকে প্রণাম করে নিলাম, আর মনে মনে বললাম, মা আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি, সেই আশীর্বাদই করো। এখানটায় রয়েছে পার্কিং এরিয়া। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে নিজেদের গাড়িটা পার্ক করে অবশ্যই চলে যেতে পারো মায়ের দর্শন করতে। আর এখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ হলো আমাদের ওম রিজেন্সি, মানে মন্দির থেকে 5 মিনিট আর পার্কিং লট থেকে 1 মিনিটের হাঁটা পথ হলো ওম রিজেন্সি। আর এই হচ্ছে আমাদের রুম। এখন যদিও রুমটা পুরোপুরি উলটপালট হয়ে আছে, কিন্তু যখন আমরা রুমটা হাতে পেয়েছিলাম তখন কিন্তু সেটা ছিল নিট অ্যান্ড ক্লিন। আর এর সাথে পেয়ে যাবে একটি বারান্দা, আর সামনের প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু অসাধারণ ছিল। আর এই হচ্ছে একটি কমন ব্যালকনি। এখানে বসে তুমি কিন্তু সকালের ব্রেকফাস্টটাও করতে পারো আর নিজেদের ফটোশ্যুটটাও করে নিতে পারো। দারুণ পিকচার আসে কিন্তু এখানে দাঁড়িয়ে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু প্রথম দিনের ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। যদিও দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগেই আমরা শেয়ার করে নিয়েছি, কারণ আমাদের এর পরবর্তী ব্লগে তোমাদের জন্য শুধুই অপেক্ষা করে রয়েছে মেঘালয়ের দারুণ অভিজ্ঞতা। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ব্লগটা ভালো লাগলে বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। কারণ আমরা চলেছি মেঘালয়, তার ব্লগ আসতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য। তাই অবশ্যই তোমাদের পাশে থাকা একান্ত কাম্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি চলে এসেছি মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের জন্য। থাকবে অসংখ্য ইনফরমেশন আর 3 রাত 4 দিনের একটা ফুল ট্যুর প্ল্যান। অবশ্যই সব ইনফো জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি আমরা খুব এনজয় করে ঘুরে নিয়েছি মেঘালয়। তার প্রত্যেকটা মুহূর্ত থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা আমাদের জন্য একান্ত কাম্য। তাহলে চলো বেশি কথা না বলে
শুরু করে দিই আজকের ব্লগ। আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো যদি ব্লগটা ভালো লাগে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। চলো দেখে নেওয়া যাক মেঘালয়। মার্চ মাসের সকালের হালকা কুয়াশা গায়ে মেখে এগিয়ে চললাম আমরা মেঘালয়ের উদ্দেশ্যে। কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। আজকের ব্লগটা হতে চলেছে বেশ লেন্দি, কারণ অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে আমাদের। তার সাথে করে নেব কিছু সাইট সিনও, কারণ সময় কম। মাত্র 3 রাত 4 দিনের আমাদের এই সফর, তার মধ্যে একটা রাত তো আমাদের কামাখ্যাতেই কেটে গেছে। পথ চলতে চলতে গাড়িকে তো খাবার খাইয়ে দিলাম, কিন্তু নিজেদের পেট বাবাজিও বলছে খিদে পেয়েছে ভীষণভাবে। তাই জিভা ভেজ রেস্টুরেন্টে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করে নিতে। এখানে কিন্তু প্রত্যেকটি খাবারই ভেজ, মানে ভেজিটেরিয়ান খাবার ছাড়া আর কিছু কিন্তু এখানে পাওয়া যায় না, তাই নন ভেজিটেরিয়ানরা সাবধান কিন্তু। আবার খাবারগুলো ছিল ভীষণই টেস্টি, আর এই ধোসাটা ও ভীষণই লোভনীয়। তার সাথে অনেকে খেলো আলুর পরাঠা। আশপাশটা ছিল বেশ সুন্দর, বলতে গেলে এই রেস্টুরেন্টটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। তার উপরে খাবার দাবারও ছিল দারুণ, মানে বলতে গেলে আমাদের সবারই বেশ ভালো লেগেছে। আমরা মেঘালয় ভ্রমণে যেখানে যেখানে গেছি, যা যা করেছি তার প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। আমরা নিজেরা গেছি, ভালো লেগেছে, তাই জন্যেই কিন্তু তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি। এটা কোনো মতেই কোনো পেড প্রমোশন নয়। আশপাশটা এতটাই সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটার যে ফটোশ্যুট না করে যাওয়া কিন্তু যাবে না বস। আমরাও কিন্তু তার ঊর্ধ্বে নয়। এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করে আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান উমিয়াম লেকে। সেই মুহূর্ত ভাগ করে নেব এবার তোমাদের সাথে। উমিয়াম লেকের এক দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। চারপাশেই শুধু পাহাড়, তার মাঝখানে একটি লেক। উফ, অসাধারণ সৌন্দর্য তার, আর জলটাও পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা বোটিং করে নিয়েছিলাম আর ভীষণ আনন্দ করেছি। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। উমিয়াম লেক ঘুরে দেখতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর আমরা যে বোটটা করে ঘুরছি উমিয়াম লেকে, তার নাম হলো অ্যানাকন্ডা বোট। এই বোটটি হচ্ছে এখানকার সব থেকে বড় বোট, কারণ এখানে যাত্রী সংখ্যা বেশি নিয়ে ঘোরা যায়। এছাড়াও তোমরা জেট স্কির মাধ্যমেও কিন্তু এখানে ঘুরে বেড়াতে পারো উমিয়াম লেকে। এখানে একটা কথা বলে দিই তোমাদের, উমিয়াম লেকে প্রবেশ করার জন্য পার হেড তোমাদের দিতে হবে 50 টাকা। তারপরে বোটিং করে নেওয়ার জন্য আলাদাভাবেই তোমাদের বোট কিন্তু ভাড়া করে নিতে হবে। যেমন আমাদের এই অ্যানাকন্ডা বোটটির প্রাইস পড়েছিল 1180 টাকা। আমাদের অ্যানাকন্ডা বোট জলরাশির মধ্যেই এঁকে বেঁকে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে উমিয়াম লেক। আর সত্যি এই অভিজ্ঞতাটা ছিল অসাধারণ, দারুণ এনজয় করেছি আমরা। গুয়াহাটি থেকে উমিয়াম লেক পর্যন্ত আসতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। তার মধ্যে কিছুটা সময় আমরা স্পেন্ড করে নিয়েছিলাম জিভাতে। প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গেছিল আমাদের এখানে আসতে, কিন্তু এই সময়ের পথের ক্লান্তিটা এক নিমিষেই কেটে গিয়েছিল উমিয়াম লেক ঘুরে দেখার পর। উমিয়াম লেক ঘুরে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে,
সেটা হলো এলিফ্যান্ট ফলস। আর দেখতেই পাচ্ছ আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি অসাধারণ। আমরা যারা পাহাড় প্রেমী বারবার নর্থ বেঙ্গলে আসি, সেখানে আমরা যা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই এখানে কিন্তু সেরকম একদমই না। সামনেই দেখা যাচ্ছে একদিকে শিলচর আর একদিকে সোহরা। আমরা এখন যাচ্ছি সোহরার রাস্তা ধরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের নর্থ বেঙ্গলের দার্জিলিং বা গ্যাংটকের যে রূপ, সেটা কিন্তু শিলচরের রূপের থেকে একদমই আলাদা। রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর, আর আশপাশে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি রাস্তার কাজ চলছে জমজমাট করে। আর ওই একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগে আমার, কেউ কিন্তু তাড়াহুড়ো করছে না, লাইন বাই লাইন এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। মনে হয় যেন সবাই রোবট বা কম্পিউটার চালিত, কারোর কোনো তাড়া নেই। হাতে প্রচুর সময় নিয়ে বেরিয়েছে আর ধীরে সুস্থে পৌঁছে যাবে নিজের গন্তব্যে। দেখতে দেখতে আমরাও চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের সামনে। আর এখানে এন্ট্রি ফ্রি হিসাবে পার হেড লেগেছিল 100 টাকা। এন্ট্রি গেট থেকে কিছুটা এগিয়ে সেই দেখতে পাইলাম এখানে যথারীতি বসে পড়েছে একটি শপিং এরিয়া। প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু আমরা সেখানে না দাঁড়িয়ে চলে এলাম এলিফ্যান্ট ফলসে দর্শন করে নিতে। সাধারণত আমরা জানি যে কোনো ফলস দর্শন করে নিতে হলে তোমাদেরকে পাহাড়ের বাঁক বেয়ে কিছুটা ওপরে উঠে আসতে হবে, কিন্তু এলিফ্যান্ট ফলসে ঠিক তার উল্টোটি। সুন্দর করে বাঁধানো রাস্তা ধরে ধীরে ধীরে পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে নেমে আসতে হবে নিচের দিকে। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম এলিফ্যান্ট ফলসের মৃদু তর্জন গর্জন, আর সেটাকেই দেখার জন্য আমরা ধীর পায়ে এগিয়ে গেলাম সামনের রাস্তার দিকে। এখানে লেখা রয়েছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। এর মানে কিন্তু 3টে ফলস এখানে নেই, রয়েছে একটি মাত্র ফলস, ওয়ান অ্যান্ড অনলি এলিফ্যান্ট ফলস। সেটাকেই তুমি 3 ভাবে 3 জায়গা থেকে দেখতে পারো। ফার্স্ট স্টেপ থেকে একরকম দৃশ্য, দ্বিতীয় স্টেপ থেকে আলাদাই সৌন্দর্য, আর থার্ড স্টেপ থেকে অসাধারণ সৌন্দর্য। মানে তখন তুমি চলে আসবে একদমই প্রায় ফলসের কাছাকাছি। কি অসাধারণ সৌন্দর্য রয়েছে সেটা তুমি না দেখলে ভাবতেই পারবে না। তোমরা যারা আসবে মেঘালয়তে তারা কিন্তু অবশ্যই এই ফলসে এসো, কারণ রাস্তা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা তাই অবশ্যই একটু সাহস করে চলে এসো, নইলে অসাধারণ একটি ফলস মিস করতে চলেছ। এলিফ্যান্ট ফলসটি হলো মেঘালয়ের একটি দ্বিস্তরীয় জলপ্রপাত, অর্থাৎ দোতলা ফলস। এটি শিলংয়ে অবস্থিত, আর চারপাশ হলো পর্বত আর ফার্ন গাছ দ্বারা ঘেরা। মানে এই সৌন্দর্যটাই কিন্তু অসাধারণ, মানে না দেখলে সত্যি মিস করবে তোমরা। এই ফলসটি ভারতের সবথেকে বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি। শিলংয়ের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে এইটি কিন্তু পর্যটকদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয়, কারণ এটির রূপ, অসাধারণ রূপ তোমরা দেখতে পাবে কিন্তু এলিফ্যান্ট ফলসের। এলিফ্যান্ট ফলসের পরে আমরা নৌকালিকাই ফলস দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। সত্যি অসাধারণ। আশপাশ দেখতে দেখতে কোথায় যে আমাদের ডেস্টিনেশন সেটাই ভুলতে বসেছিলাম আমরা। হঠাৎ করেই দেখতে পেলাম এই জায়গাটি। এটি কিন্তু একটি ভিউ পয়েন্ট, যার নাম গার্ডেন অফ কেভস।
সত্যি এখান থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়বে তোমাদের চোখে। অবশ্যই কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিতে হবে এখানে। হঠাৎ করেই বাড়ি ঘরদোর চোখে পড়ার পর মাথা ঘুরে গেল আমাদের। এই শুনশান জায়গায় কে থাকে, কারাই বা থাকে সেটা বুঝতে পারলাম না। মনে হলো এটি একটি হোটেল। আর এই পাশটায় দেখো কি দারুণ একটি দৃশ্য। চারপাশটা পরিষ্কার রাখার জন্য গাছগাছালি কেটে আগাছা পরিষ্কার চলছে, আর সেগুলো কিন্তু এক জায়গায় হুড় করেও রাখছে না, সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিচ্ছে। হঠাৎ করেই এই দৃশ্য দেখতে পেয়ে আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমাদের কনফিউশন দূর করে দিলেন আমাদের ড্রাইভার দাদা। হঠাৎই চোখে পড়ল কিছু দোকানপাট। বুঝলাম চলে এসেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, নো কালিকাই ফলস। চলো দেখে নিই এই ফলসের সৌন্দর্য। জলপ্রপাতটি প্রায় 340 মিটার উঁচু এবং ভারতের মধ্যে উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি। একটু আগেই এলিফ্যান্ট ফলসের রূপ দেখে এলাম অন্যরকম। এখানে আবার নো কালিকাই ফলসের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। কি অসাধারণ এর রূপ! আর জলটা দেখে মনে হচ্ছে পড়ছে যেন একদম স্লো মোশনে। আমি কিন্তু ক্যামেরাতে কোনো স্লোমো ভিডিও নিইনি, জলটিই কিন্তু পড়ছে একদম স্লো মোশনে। এই জলপ্রপাতের সাথে লুকিয়ে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। শোনা যায় লিকাই নামের এক মহিলা তার সন্তানকে রেখে গিয়েছিলেন তার দ্বিতীয় স্বামীর কাছে, কিন্তু ফিরে এসে সন্তানকে খুঁজে পায় না। আর মাংস ভাত খাওয়ার পর জানতে পারে সেই দ্বিতীয় স্বামীটি তার সন্তানকেই মেরে তাকে রান্না করে খাইয়েছে। তারপরে সে এখানে এসে আত্মহত্যা করে। তার নামেই কিন্তু এই জলপ্রপাতটির নাম রাখা হয়েছে নো কালিকাই। এত সুন্দর জায়গার সাথে এরম একটি দুঃখজনক ঘটনা জড়িয়ে আছে, সেটা ভাবলেই মন খারাপ হয়ে যায়। তারপরে আরও মন খারাপকে বাড়িয়ে দিল 7 সিস্টার ওয়াটারফল। আমি যেটা অন্যান্য ভিডিও বা ছবিতে দেখেছিলাম, সেইটি দেখেছিলাম 7টি আলাদা আলাদা স্রোত এসে মিলিত হচ্ছে একই জায়গায়। দেখলে মনে হয় 7 বোন যেন ঝর্ণা রূপে ঝরে পড়ছে। এই জন্যে এই ফলসটির নাম হয়েছে 7 সিস্টার। কিন্তু এখন তো মার্চ মাস, ঝর্ণারানীরাও গুটিয়ে গেছে নিজেদের ঘরে, তাই 7-এর মধ্যে একটা সিস্টারকেও আমরা দেখতে পারলাম না। মনটা খারাপ হয়ে রইল। কিন্তু তোমরা যদি 7 সিস্টারকে নিজের মোহময়ী আকর্ষণীয় রূপে দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বর্ষাকালে এখানে চলে এসো। সেই সময়টাই কিন্তু এই 7 সিস্টার ফলস দেখার জন্যে উপযুক্ত সময়। আর আশপাশে রয়েছে প্রচুর গিফট শপ। তোমরা নিজের মনের মানুষের জন্য অথবা বাড়ির লোকের জন্য অবশ্যই ছোটোখাটো গিফট এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে দেখলাম এক ধরনের পুঁতির ব্যাগ খুব বিক্রি হচ্ছে, আর সেইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার তো দারুণ লেগেছে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটি হলো মসমাই কেভ। এই কেভটি কিন্তু অসাধারণ, আর যেরকম নর্মাল গুহা হয় সেইভাবেই কিন্তু এটাকে রেখে দেওয়া হয়েছে, কোনো রকম রেনোভেট করা হয়নি। এখানে টিকিট প্রাইস হলো 30 টাকা অ্যাডাল্ট, আর 10 টাকা করে হলো বাচ্চাদের জন্য। আর তোমরা যদি ভিডিও করতে চাও, মানে বড় কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাও, তাহলে তার জন্য 1000 টাকা তোমাদের দিতে হবে। সন্ধে প্রায় হয়ে এসছে। চারপাশে সূর্য মামার আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার উপরে কেভের আশপাশটা কিন্তু ঘন জঙ্গলে ঘেরা, তাই আলো আধারির খেলা শুরু হয়ে গেছে অলরেডি। গাটা কিন্তু বেশ চমচম করছিল। সামনেই দেখতে পাচ্ছি আমাদের মসমাই কেভকে। চলো ভিতরে যাই, আর সেই মুহূর্ত অবশ্যই থাকবে তোমাদের জন্য।
हम कैसे निकलेंगे यहाँ से? आओ अच्छा এবার আমরা বেরাবো একজন একজন করে নেবে বাকি তিন রাস্তা আরে আমি বুঝে গেছি ভাই আসো সত্যিকারেরই বান্দর বেরাচ্ছে अंदर से बंदर बाबू राम कृष्ण जगन्नाथ मानस हटो यार वीडियो में मैं हाय गाइस এটা দিয়ে যদি প্রত্যেকদিন যদি একবার করে করি ফিটনেস লেভেল কিন্তু হেভি হবে सही बात রোডি চলো 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 सर में लगा मेरे यार ये चाँदेर पहाड़ फिर वही ऐसा ही सेम आपकी वीडियो लेनी है क्या पीछे आ जाओ गाइस सॉरी यार सर पे ये है क्या खड़ी नहीं उसमें कैसे कहाँ पे पैर रखा था सो जाइए यही बच्चा यही था वो बच्चा অঙ্কিতেরটা সরো 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 বসে পড় দাঁড়াও দাঁড়াও আরে वो तो उसमें सेल्फ कॉन्फिडेंस ही है শোনো দেখি হ্যাঁ শুনো একটু দেখো কিভাবে মানে তৈরি হয়েছে এই পাতা পাতা वो तो 25 बोतल तोड़ इधर ही देता इतना ही था भाई हो गया हाँ हो गया था तुम्हारा अंकित को बोलो आ जाओ এই কেভের ফুটেজে আমি কিন্তু কোনো কথা এক্সট্রা অ্যাড করলাম না, কারণ এই মজার মুহূর্তটা আমাদের কাছে যেমন প্রেসিয়াস তেমন আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই সম্পূর্ণ মুহূর্তটা রইল তোমাদের জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু জীবাশ্মও দেখতে পাওয়া যায়, যদিও মজা করতে করতে আমরা সেই দিকে নজরই দিইনি। সত্যি দারুণ লাগলো আমাদের এই কেভটি। আমাদের টিমের চ্যাম্প অমিতাভ দা অবশ্যই দারুণ গান করে, সেটা কিন্তু হাতে নাতে প্রমাণ পেলাম আমরা। সত্যি তার মিষ্টি গলার জাদুতে চারিদিকে ভরে উঠেছিল, কিন্তু কপিরাইট ইস্যুর জন্য সেই সুন্দর মুহূর্তটা আমরা তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম না। যাই হোক, দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আমরা চলে এলাম আমাদের হোটেলে। সারাদিন ভীষণ জার্নি গেছে, সম্পূর্ণ হোটেলের ভিউটা অবশ্যই ঘুরে দেখাবো পরের দিন। আর দেখে নাও, রুমটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন,
ছিলই, তার সাথে ওয়াশরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের হোটেলটির নাম ছিল সোহরা প্লাজা। রাত যত বাড়ছিল ততই বাড়ছিল ঠান্ডা। আগুনের সামনে তাপ নিয়ে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম চারপাশে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফিরে আসবো মেঘালয়ের শেষ এবং অন্তিম পর্ব মানে থার্ড পার্ট নিয়ে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্যে। আর ওই যে একটা কথা, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, প্লিজ সেটা করো না। একটু ভালোবাসা আমাদেরকে দেখাও। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু অনেকটা ভালোবাসা দিয়ে পাশে থাকতে লাগে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি চলে এসেছি মেঘালয়ের শেষ এবং তৃতীয় পর্ব নিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে মেঘালয়ের ট্রিপটি। আর অনেক ইনফরমেশন রাখার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যদি তোমাদের ব্লগগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর ব্লগটা স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ করছি। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। কথা দিয়েছিলাম সকালে ঘুরে দেখাবো আমাদের আজকে আস্তানা, যার নাম সোহরা প্লাজা। সেই কথা রাখতেই সকাল সকাল বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। সত্যি হোটেলটা ছিল কিন্তু অসাধারণ সুন্দর, আর সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। রুমগুলোও ছিল খুবই সুন্দর, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। সকালে চলে এলো গরম গরম চা, সেইটারও টেস্ট ছিল বেশ ভালো। চলো ঝটপট ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের হোটেলটা, কারণ আজকে আমাদের মেঘালয়ের শেষ দিন, কিন্তু দেখার বাকি অনেক কিছু। তাই বেশ সময় লাগবে আজকেও, বেশি দেরি করা যাবে না। এখানে রিসেপশনের পাশেই রয়েছে একটি কমন সিটিং রুম। এখানে তোমরা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আড্ডা মেরে নিতে পারো। আর এখন দাঁড়িয়ে আছি ডাইনিং এরিয়ার সামনে। ডাইনিং এরিয়াটা যেমন ছিল নিট অ্যান্ড ক্লিন, তার উপরে ছিল বেশ বড়। প্রচুর মানুষ কিন্তু একসাথে বসে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারে। আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিয়েছিলাম। তারপরে ঝটপট বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়ল, সেখান থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায়। সত্যি বলছি, অসাধারণ। নর্থ বেঙ্গলের পাহাড়ের রূপ আলাদা, আর মেঘালয়ের রূপ সম্পূর্ণ আলাদা। আমাদের তো দারুণ লাগছে। অনেক সময় মনে হয় কতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো, কিন্তু মেঘালয়ের আশপাশের সৌন্দর্যটা এতই দারুণ, মনে হচ্ছিল একটা গানের কথা, এই পথ যদি না শেষ হয়। সত্যি কথা, ডেস্টিনেশনের থেকে চলার পথের আনন্দটাই যেন বেশি করে ধরা পড়ছিল আমাদের কাছে। হঠাৎ করেই আমাদের ড্রাইভারজি দাঁড়িয়ে পড়লেন একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখে। এখানে থেকে তোমরা কিন্তু মেঘালয়ের আশপাশের সৌন্দর্যটা দারুণ করে দেখে নিতে পারো। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ডাউকি লেকে। কিন্তু ডাউকিতে যাওয়ার আগে হয়ে গেল বাচ্চাদের সাথে বল খেলার দারুণ একটি এক্সপিরিয়েন্স। বেশ মজা করে ওদের সাথে সময় কাটালাম আমরা। We are here at Dauki Lake. धीरे धीरे सोच रहे हैं डायलॉग। तो हेलो गाइस, हम लोग अभी Hey guys, हेलो अभी हम Dauki Lake पे घुस रहे हैं।
सुपारी के पेड़ है यहाँ पे। नशे भरमार, नशे जितने चाहिए। पीछे अंकल है। और पीछे अंकल। लेकिन सेंसिबल है। हमने नहीं किए, नशे यहाँ पे बहुत है। We don't believe in drug addiction। पीछे नाली है। मुझे लग रहा है उसका वीडियो ऑन भी नहीं है। ऑन है। 35 सेकंड। What's up, what's up, what's up? Hi YouTubers। प्रमोट कर दीजिए चैनल को, एक्सप्लोर द लाइफ वीडियो। Please follow, क्या नाम है? Explore the life 88 by संजीव। Like, share and subscribe. And संजीव की पाठशाला। Yes. If you are serious about life। Yes. And explore the life if you are not serious about life। चलिए अभी घुमा लेते पाइनएप्पल हैं। बहुत बड़े-बड़े मिलते हैं यहाँ पे। বন্ধুদের সাথে ঘোরাঘুরির মজাটাই আলাদা। সেখানে সব কিছুই এসে ধরা দেয় নতুন ছদ্মবেশে। দারুণ এনজয় করলাম আমরা এই ট্রিপটা, আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করলাম তোমাদের সাথে। पाथर दिखाई दे रहा है ना, पाथर के वो साइड बांग्लादेश है और ये साइड आपको इंडिया है। ओके, आप यहाँ से जा सकता है, लेकिन बांग्लादेश में आप जा नहीं सकते। अगर उस पर जाएंगे तो क्या होगा? क्रॉस करने के बीएसएफ खड़ा है बीच में। वहाँ पे बीएसएफ खड़ा है। बीएसएफ बीडीआर है, वो देख के बीच में। मतलब वो वाला जो बोट उल्टा करके रखा है ये इंडिया वही मेनली इंडिया है। उसके साथ में इसका सामने बाद में जो है बाद में वो पाथर का लाइन दिखाई पत्थर का जो लाइन दिख रहा है वो है, वो इंडिया है ये साइड। हाँ, उसके बाद बांग्लादेश है। ওকে, এই যে সামনের পাথরের যে লাইনটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মেন। এদিকে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে যদি যাই আমরা বাংলাদেশ। আমরা ওখানে যত আছে দেখেছেন, এখানে অলরেডি আরপিএফ আছে, তো আমরা ওদিকে ক্রস করতে পারবো না। তো আমাদের যা করার এদিক থেকে করতে হবে। ওদিকে বাংলাদেশের লোক কিন্তু সব দাঁড়িয়ে আছে। তো ইন্ডিয়ার জন্য এখানে আমাদের বোটিং যেটা হচ্ছে এটা সরকারি, ঠিক আছে। তো আপনারা আসতে সরকারি এখানে বোটিং করবেন, এখানে 800 টাকা লাগবে। আর অন্যদিকেও বোটিং করা যায়, কিন্তু ওখানে হচ্ছে মেন আপনাকে বার্গেনিং করতে হবে। তো বেস্ট এখানে এসে করুন। চলুন দেখা যাক। নৌকার এই পাশে ইন্ডিয়া, অপোজিট পারে বাংলাদেশ। ওই যে মানুষগুলোকে দেখছেন, ওরা কিন্তু বাংলাদেশের বর্ডারেই দাঁড়িয়ে আছে, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। কি আশ্চর্য এক বেড়ানা, যেখানে কোনো বাঁধন নেই, কিন্তু মানুষ এপার থেকে ওপারে যায় না। সব কিছু খোলা রেখেও যেন বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। মানুষের নিঃশ্বাস নেওয়ার বাতাসটা এক, কিন্তু মনোভাব সম্পূর্ণই আলাদা। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এবার ঘুরে দেখে নিই ডাউকি লেক। মেঘালয়ের একটি আকর্ষণীয় জায়গা হলো এই ডাউকি লেক। এর জল এতটাই স্বচ্ছ যে এর তলদেশ দেখা যায় একদম স্ফটিকের মতো। চলো ঘুরে দেখে নিই आसपास डीप है, वो दिख नहीं रहा है, पानी साफ है इसलिए। इसलिए बट डीप है। पूछो ना भैया से कितना डीप है। कितना डीप है? जी भैया 4-5 फुट। अरे नहीं, ज्यादा उससे भाई। 12 फीट है। हाँ पानी साफ है इसलिए लग रहा है। हाँ ब्रो, ये देखो हम भी चलाएं क्या भैया? हाँ चलाएंगे, तो बिल्कुल चलाएंगे। घंटा ले लो ना पूरा, मजा देखो, इतना मजा है। घुमाइए जहाँ पे लेके जाना है लेके जाइए। यार कोई इंसान ऐसे ही खड़ा है चलिए, बिना कपड़ों के। ये देखिए, पीछे देखिए। अबे लोग कपड़े उतार के क्यों बैठे हैं? अगर डूब भी जाएगा तो बोलो नहीं मान रहे क्या? नॉइस। হঠাৎ করেই দেখা হয়ে গেল আমাদের বাকি গ্রুপের মেম্বারদের সাথে। আর যখন বাকি মেম্বারদের সাথে দেখা হয় তখন কিন্তু মজাটা হয় আলাদাই। দেখতে পাচ্ছ রিতিনদা কি স্টাইল নিয়ে বসে আছে, ফাটাফাটি, তাই না? আর সবাই কিন্তু দারুণ এনজয় করছে ডাউকি লেকের সৌন্দর্য। আচ্ছা, তোমরা যারা কিনা ডাউকি লেকে আসবে আর নৌকাতে ঘুরে দেখবে ডাউকি লেকটি, সেটা তো অবশ্যই করবে।
তারা কিন্তু অবশ্যই সরকারি বোট পয়েন্ট থেকেই বোটটা ভাড়া করো। সেখানে তোমাদের বোটের ভাড়া লাগবে 800 টাকা। একটি বোটে 3 জন করে যেতে পারবে। কিন্তু তোমরা যদি অন্য জায়গা থেকে বোট হায়ার করো তাহলে কিন্তু তোমাদের প্রচুর দরদাম করতে হবে, মানে বার্গেনিংয়ে তোমরা জিততেও পারো হারতেও পারো। তাই একদম সরকারি বোট পয়েন্ট থেকে বোট নেওয়াটাই কিন্তু ভালো, এটা আমার মনে হয়। আর বোট যখন চড়বে এই এন্ড পয়েন্ট অবধি কিন্তু বোট নিয়ে আসে, কিন্তু অনেক সময় ভিড় থাকলে বোট কম থাকলে ওরা নিয়ে আসতে চায় না, তখন কিন্তু তোমরা অবশ্যই বলবে এন্ড পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য। একটু বললেই ওনারা কিন্তু নিয়ে আসেন এই জায়গাটাতে। আর এই জায়গাটার সৌন্দর্য ছিল সত্যি অসাধারণ। আর এখানে ডাউকি লেক শান্ত কিন্তু একদম নয়, বরং খরস্রোতা হয়ে বয়ে চলেছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ডাউকি লেকের 360 একটি ভিউ। আশা করি তোমাদের ভালো লাগবে। कहाँ से गिर रहा है? ऊपर से। আমাদের ডাউকি লেক ভ্রমণ প্রায় শেষের মুখে, কিন্তু এখানে আমি এক্সেস কোনো কথা বলিনি। এরা নিজেদের মধ্যেই নিজেরা এত মজা করেছে, সেইটা কিন্তু শুনতে আমার বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল এই সুন্দর মুহূর্তগুলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই ডাউকি লেক ঘুরে দেখতে তোমাদের মোটামুটি 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতে পারে, তাই তোমরা অবশ্যই কিন্তু সময় নিয়ে এসো এখানে। এই ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা যেইটা কিনা আমরা ডাউকি ভ্রমণের সময় দেখতে পাচ্ছিলাম। ব্রিজের থেকে দেখে নিলাম ডাউকি লেক। এইবারে যাওয়ার পালা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যার নাম হলো মাউলি লং। এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে তার অপোজিট সাইডে হলো বাংলাদেশ, আর আমরা আছি ইন্ডিয়াতে। মানে ভাবা যায় একই মাটি একই বাতাস, তবুও দুটো দেশ আলাদা। একদিকে বাংলাদেশ আর একদিকে ইন্ডিয়া। কিন্তু এখানে আমার কোনো পাহারাদারির প্রয়োজন দেখতে পেলাম না। কিন্তু এখান থেকেও তো মানুষ একদিক থেকে আরেক দিকে যেতে পারে, এখানে কেন কোনো পাহারার ব্যবস্থা নেই সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। অথবা আছে হয়তো সেনা ছাউনি, সেটা আমাদের চোখে পড়ল না। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মাউলি লং ভিলেজে, যেটি কিনা সব থেকে পরিষ্কার ভিলেজ হিসেবে পরিচিত।
এখানে তোমাদের এন্ট্রি ফি হিসাবে দিতে হবে পার হেড 30 টাকা, আর তার সাথে দিতে হবে পার্কিং ফি। চলো ঘুরে দেখে নিই মাওলিলং গ্রামটি। গ্রামটি কিন্তু সত্যি অসাধারণ। এত সুন্দর যদি গ্রাম হয়, এখানে থাকতে আপত্তি কিন্তু আমাদের নেই। আর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই কিন্তু এই গ্রামটিকে এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ বলা হয়ে থাকে। সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই গ্রামটিকে মনে রাখার মতো। আর এখানে যদি তোমরা থাকতে চাও একটি রাত, তাহলে কিন্তু এখানে প্রচুর হোমস্টে রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। এখানে রয়েছে একটি দারুণ সুন্দর ট্রি হাউস, কিন্তু রবিবার হওয়ার জন্য সেটি ছিল বন্ধ। ব্যাড লাক আমাদের, ওখানে উঠে আমরা চারপাশটার ভিউ নিতে পারলাম না। অসাধারণ সুন্দর একটি গ্রাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সত্যি আমি আগে কখনো দেখিনি। তার উপরে সুন্দর করে সাজানো, মানে গ্রাম কম বাগান বলা যেতে পারে এই পুরো গ্রামটিকে। এখানকার স্থানীয় বাসিন্দারা নিজেদের এই ভিলেজটিকে ঈশ্বরের বাগান নামে পরিচয় দিয়ে থাকেন। সত্যি গ্রামটির রূপ ছিল অসাধারণ। নিশ্চয়ই এখানে ঈশ্বর সশরীরে বসবাস করেন, নইলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাগানের মতো একটি গ্রাম হওয়া কিন্তু সম্ভব না। সত্যি এর নামের সার্থকতা রয়েছে, ঈশ্বরের বাগান। এখানে একটি চার্চও রয়েছে। এখানকার পরিবেশ এতটাই সুন্দর, আমাদের কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আর একটু সময় থাকলে বেশ ভালোই হয়। ছবির মতো সুন্দর একটি গ্রাম, যেখানে কিনা পরিবেশ ছিল অতুলনীয়। আর রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তার আশেপাশে তোমরা এক টুকরো প্লাস্টিকও খুঁজে পাবে না। যদি কেউ নোংরা করে অবশ্যই তার জন্য ফাইনও দিতে হবে। অনেক জায়গায় কিন্তু সিসিটিভিও লাগানো দেখলাম আমরা, কিন্তু বেশি সময় কাটাতে পারলাম না আমরা। যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল সিঙ্গেল রুট ব্রিজ। রুট ব্রিজ মানে তো বুঝতেই পারছো, গাছ দিয়ে তৈরি হয়েছে যে ব্রিজটি, কি অসাধারণ না? আর এইটিকে কিন্তু জীবন্ত রুট ব্রিজও বলা হয়ে থাকে, কারণ গাছটি তো অবশ্যই জীবন্ত। গাছের শাখা প্রশাখাগুলো এত সুন্দরভাবে একটির সাথে আরেকটি জুড়ে আছে যে এটি একটি ব্রিজে পরিণত হয়েছে। কি অসাধারণ, তাই না? তাই এটিকে বলা হয় জীবন্ত রুট ব্রিজও। আর এর সাথে কিন্তু তোমরা দেখে নিতে পারো ডাবল রুট ব্রিজেও, কিন্তু আমাদের সময় কম থাকাতে আমরা সিঙ্গেল রুট ব্রিজটাই শুধু ঘুরে দেখতে পেরেছি। সেটাও কিন্তু ছিল দারুণ। আর এখানে তোমাকে বেশ কিছুটা নিচে এসে তবেই কিন্তু সিঙ্গেল রুট ব্রিজটা দেখে নিতে হবে। স্টেপ প্রায় 1500, তবুও ওঠার রাস্তাটা এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে কারোর নিচে নেমে আসতে বা নিচ থেকে ওপরে উঠতে অসুবিধা হবে না। এই সিঙ্গেল রুট ব্রিজটি দেখে নেওয়ার জন্য তোমাদেরকে 40 টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিতে হবে। এত সুন্দর একটি জিনিস দেখার জন্যে 40 টাকা ব্যয় তো করাই যেতে পারে। হ্যাঁ, যারা কিনা একটু বয়স্ক লোক তারা কিন্তু একটু ভেবে চিনতে তবেই এসো, কারণ সিঁড়ির ধাপ কিন্তু বেশ অনেকটা। আর যদি আসতে পারো তাহলে দেখে নিতে পারবে এত সুন্দর মনোরম একটি দৃশ্য। তার সাথে রুট ব্রিজ তো রয়েইছে। আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম এখানে। এইবার ফেরার পালা। ধীরে ধীরে উঠে চললাম ওপরের দিকে। আমাদের মেঘালয় ভ্রমণ কিন্তু এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব নিজেদের হোটেলে। আমরা আজকে নাইটটা স্টে করে নিয়েছিলাম শিলংয়ে। তাহলে বন্ধুরা, মেঘালয়ের প্রত্যেকটি পর্বত তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।
আমাদের জীবনের সেরা একটি ট্রিপ ছিল মেঘালয়, আর সেই মুহূর্তটা ভাগ করে নিলাম তোমাদের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETLকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে, তাই প্লিজ পাশে থেকো। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।